সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছে, স্বাধীনতা বিরোধী প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখন কোটা আন্দোলনকে ঘিরে। জনগণের জানমালের কোনো ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আইন করে কোটা সমস্যার সমাধান করতে হবে, কারণ আন্দোলনের শুরু থেকে হাইকোর্টকে ঢাল বানিয়ে সরকার শিক্ষার্থীদের সাথে টালবাহানা করছে বলেও অভিযোগ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের সমাধান কোন পথে হবে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি এখন আদালতের বিষয়। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডাক্তার জাহিদুর রহমান, যেমনটি বলা হচ্ছে যে এখন কোটা আন্দোলন কি আদালতের বিষয় নাকি নির্বাহী বিভাগের বিষয়? ধন্যবাদ আপনাকে। কোটা আন্দোলন নিয়ে কোটা আসলে কে রাখবে, কে করবে, সিদ্ধান্ত কে দেবে, এটা নিয়ে দীর্ঘদিন থেকে কথা হচ্ছে। আমি টিভিতে কথা বলেছি, রিসেন্টলি একটা কলামও লিখেছে এই ইস্যুতে। আমরা যদি কনস্টিটিউশন বুঝি, আমরা যে কেউ পড়তে পারি। আমি একটা কথা বলি যে সংবিধান বিশেষজ্ঞদের জন্য সংবিধান ফেলে রাখার দরকার নেই। যে কেউ সংবিধানটা নিন, আর্টিকেল 29 অনুচ্ছেদ 29 যদি পড়েন, সেখানে খুব স্পষ্টভাবে এটা বলা আছে যে রাষ্ট্র সরকারি চাকরির ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করবে না। এটা হলো প্রাথমিক নিয়ম। এরপর বলা হয়েছে রাষ্ট্র যদি মনে করে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোনো বিশেষ ব্যবস্থা করবে, সেই ক্ষেত্রে এই সংবিধান রাষ্ট্রকে বাধা দেবে না। তার মানেটা খুব স্পষ্ট। রাষ্ট্র বা আমরা সরকার বলবো এখানে, এখন সরকার যদি চায় কোটা রাখতে পারে, সরকার যদি চায় কোটা বাতিল করতে পারে। এটা একেবারেই সরকারকে ক্ষমতাটা দিয়ে দিয়েছে আমাদের সংবিধান। সরকারকে বাধ্য করেনি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোটা রাখবে কি রাখবে না, এটা সংবিধান সরকারকে বাধ্য করেনি। সুতরাং হাইকোর্টে যে রায় বেরোলো, সেখানে সব রকম কোটা রাখতে বলা হলো সেগুলো কোনটা কত পার্সেন্ট হবে সরকার চাইলে সেটা পরিবর্তন করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সংবিধান যতটুকু বুঝেছি পড়ে, এই রায়টা হাইকোর্টের দিক রায় যেহেতু হয়ে গেছে, আমরা রায় নিয়ে আলোচনা করতেই পারি, এই রায়টা একেবারেই সঠিক হয়নি। কারণ আপনি নির্ধারণ করছেন কোটা রাখতে হবে, এটা নির্ধারণ করার সক্ষমতা সংবিধান হাইকোর্টকে দেয় নাই। খুব সোজাসাপটা। সরকার চাইলে কোটা রাখতে পারে। সরকার কতগুলো কোটা রাখবে, কত রকম কোটা রাখবে, কত পার্সেন্ট করে রাখবে, কত দিন রাখবে, এক্সক্লুসিভলি সরকারের ব্যাপার। তবে সরকার চাইলে যা তা করতে পারে না। যেমন ধরুন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি ঝুঁকি নিয়ে বলছি, আইনমন্ত্রীর মতো মানুষ, এবং আগের বারও যখন কোটা আন্দোলন হচ্ছিল আমাদের মনে আছে, সংসদে দাঁড়িয়ে বেগম মতিয়া চৌধুরী বলেছিলেন রাজাকারের বাচ্চা, রীতিমতো এরকম ঠিক একই রকম স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা। আমি যেহেতু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এই কথাকে টার্গেট করে বলা হয়, আমি এই মুক্তিযোদ্ধা কোটা নিয়েই বলছি, সরকার চাইলেই কিন্তু আবার যে কোনো কোটা করতে পারে না। কারণ সংবিধান বলছে আপনি অনগ্রসর শ্রেণীর জন্য, এই জায়গাটা আমি ধরি। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম। মনে করুন জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ না মানলেও উনি মুক্তিযোদ্ধা, উনি বীরুত্তম, বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার, উনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, যেভাবেই বলেন উনি করেছেন। ওনার তো নাতনি আছেন, নাতনিরা আছেন 2 সন্তানের ঘর থেকে, তো ওনার তো প্রিভিলেজড মানুষ। জিয়াউর রহমানের নাতনিরা কি কোনোভাবেই অনগ্রসর শ্রেণী? তা আপনি বললেন কি উনি তাত্ত্বিকভাবে তার নাতনিরাও কিন্তু এটা এন্টাইটেলড। এটা একেবারেই সংবিধানের সাথে সাংঘর্ষিক। সুতরাং আপনি ঢালাওভাবে মুক্তিযোদ্ধা কোটা দিয়ে দিচ্ছেন, ঢালাওভাবে জেলা কোটা দিচ্ছেন বা নারী কোটা দিচ্ছেন, এগুলো আপনি করতে পারেন। সেই জায়গা থেকে ডাক্তার জাহিদুর রহমান, একটি প্রশ্ন নিশ্চয়ই খুব প্রাসঙ্গিক, যে কোটা আন্দোলনের এই প্রেক্ষাপটে কোনোভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কিনা? একেবারেই না, একেবারেই না। আমি বরং মনে করি সরকার মুক্তিযোদ্ধাদেরকে এই জায়গাটায় নামিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছি। একটু মুক্তিযোদ্ধা বলতে জেনুইন মুক্তিযোদ্ধা কথাটা বলি। এই যে আইনমন্ত্রী যে কথাটা বললেন যে স্বাধীনতা আর বিরোধীদের প্রেতাত্মা এসছে, মানে আপনি আপনার রাইটের পক্ষে যখনই কথা বলেন, মানে ওনার এই আচরণ দেখে কীরকম মনে হয় জানেন? ওগুলো খুব পুরনো কৌশল। আমি আইনমন্ত্রীকে পরামর্শই দেব, আর একটু বেটার ন্যারেটিভ। 18 সালেও তো এগুলো বলেছেন, 6 বছর একটু নতুন কিছু শিখুন। আপনি যখনই ইসরায়েলের যে কোনো সিরিয়াস ধরনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করবেন, আপনি যখনই জায়নিজমের সমালোচনা করবেন, তখনই আপনাকে অ্যান্টিসেমিটিক বা ইহুদি বিদ্বেষী বলে ট্যাগ লাগাবে এবং আপনার মুখ বন্ধ করার চেষ্টা হবে। এগুলো পুরনো কৌশল, ইউরোপে আছে, আমেরিকাতে আছে। সুতরাং এই যে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত বানাচ্ছে, এটা সরকার বানাচ্ছে, এবং আজকে এই আলাপগুলো তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে, জেনুইন মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করছে। ধরুন
আমরা ওই আলাপ তো এখন করছিও না। মুক্তিযোদ্ধার যে তালিকা করা হয়েছে, আমাদের একজন মন্ত্রী মুক্তিযোদ্ধার তালিকায় ছিলেন, হিসাব করে ব্যাক ক্যালকুলেশন করে দেখা গিয়েছিল তার বয়স তখন 6 বা 7 ছিল, মানে 6-7 বছরের মুক্তিযুদ্ধ করেন মন্ত্রী। আজকে এই পত্রিকায় একটা নিউজ এসছে, এক ভদ্রলোক তার সন্তান 7 জন, মানে 2 সন্তান, তার আরও 7 জন আছে যাদেরকে উনি মুক্তিযোদ্ধা বাবা হিসেবে কাগজ বিক্রি করে আর্ন করেছেন। উনি মুক্তিযোদ্ধা হিসেবে এনলিস্টেড, যেহেতু বিভিন্ন জনকে কাগজ দিয়ে উনি টাকা ইনকাম করছেন। ভুয়া তালিকা নানান কিছু আছে, সব সরিয়েও রেখে বলছি মুক্তিযোদ্ধাদেরকে তাদের জায়গা থেকে তাদেরকে ভাতা দেয়া, তাদের জন্য গৃহায়নের ব্যবস্থা করা, এমনকি আমরা এটাও বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এরকম দুস্থ মুক্তিযোদ্ধা এখনও থেকে থাকেন জেনুইনলি, তাদেরকে সরকার আরও বেশি সাহায্য করুক। কোটা তাদের সন্তান এবং তাদের নাতি নাতনি এবং ঢালাওভাবে, আবারও বলছি, প্রিভিলেজড মানুষ যদি হয়, আওয়ামী লীগে কি দলের মধ্যে বা এই সমাজে কি বহু মানুষ নেই? আমি আরেকটা উদাহরণ দিই, আমি এটাও দিচ্ছি। এই মুহূর্তে জ্বালানি উপদেষ্টা আছেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, আমি ঠিক জানি না ওনার নাতি নাতনি আছে কিনা বিসিএস দেওয়ার মতো। উনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা। উনি কি অনগ্রসর শ্রেণীর মানুষ? ওনার নাতি নাতনিরা কেন মুক্তিযোদ্ধা কোটা পাবে? এর বিরুদ্ধে যখনই আপনি আপনার কথা বলছেন তখন আপনি স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হয়ে যান, দোসর হয়ে যান। খুবই নির্বোধ ধরনের কৌশল, এটা দীর্ঘদিন থেকে করা আসছে। সরকারকে বরং আমরা বলবো এই আলাপটা সামনে এনে মুক্তিযোদ্ধাদেরকে অপমান বা অপদস্থ তাদের না করার জন্য। তারা রেদার এটা করছেন কেন? প্রধানমন্ত্রী তো কোটা পুরো বাতিল করে দিয়েছিলেন। কোটা, প্রথম কথা হচ্ছে কোটা বাতিল যারা আন্দোলন করছে তারা কোনোদিন চায় না, তাদের আন্দোলনের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন। আপনি বাতিল করেছেন, তো প্রধানমন্ত্রী তো বাতিল করেছেন। যদি বাতিল করে থাকেন, যে কথাটা আমি এর মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, এটা একেবারেই নির্বাহী বিভাগের ক্ষমতা, তো সেই বাতিলের রায় থেকে যেতে হবে। আবার এখন হাইকোর্ট কি বলেছে, চাইতে সরকার আবার নতুন করে প্রজ্ঞাপন করে। আমরা তো আন্দোলনের শুরু থেকেই শুনেছি দায়িত্বশীল মন্ত্রীরাই বলেছে যে আদালতের বিষয়ে সরকারের কিছুই করেন না। একদম, এই জন্যই বলছি, এই কারণে আলোচনাটা ওই জায়গায়, আপনারাও সেই আলাপটা করতে চেয়েছেন। আপনি চাইলে আমি পড়ে শোনাতে পারবো, আমি যা বলেছি গ্রোসলি ব্যাপারটা তাই। কিছু কিছু জিনিস ক্ষমতা আদালতের, এটা ট্রু। আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে দ্য কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন মতে সব হচ্ছে কিনা। সো কনস্টিটিউশনই এক্সক্লুসিভলি এই ক্ষমতা সরকারকে দিয়েছে। সরকার চাইলে কোটা রাখতে পারে, কয় জায়গায় কোটা রাখবে সেটা পারে। সরকার চাইলে 1%, এর আগে যে 18 সালে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন 1% থাকবে না, পরিপত্র হয়ে গেল, এটাও সংবিধান পরিপন্থী নয়। সুতরাং এই সিদ্ধান্ত হাইকোর্ট নিতে পারে না। হাইকোর্ট শুধু ওটা দেখবে কোনো কোটা সেটা অনগ্রসর শ্রেণী না হয়ে কোনো প্রগ্রেসিভ শ্রেণীর কাছে গেছে কিনা সেটা তারা বাতিল করতে পারেন। এটা কোনোভাবেই, আই রিপিট, কোনোভাবেই এটা কোর্টের ব্যাপার না। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। একটি প্রশ্ন আপনার কাছে রেখে যাই, আমরা যেমনটি জানি যে উন্নত বিশ্বের অনেক দেশেই কিন্তু কোটা ব্যবস্থা চালু রয়েছে। ভারতের কথা আমরা বলতে পারি, কানাডার কথা আমরা বলতে পারি, কিন্তু সেই জায়গায় কিন্তু কোটা নিয়ে আমরা বিতর্ক দেখি না। আমাদের দেশের প্রেক্ষাপটে কেন বারবার একই ইস্যুতে বিতর্ক হচ্ছে, সে বিষয়টি নিশ্চয়ই আপনি আমাকে পরবর্তী অংশে বিস্তারিত বলবেন। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমন্ত্রণ জানাচ্ছি। জানিয়ে রাখতে চাই আজকে আলোচনার বিষয়বস্তু এখন আদালতের বিষয়। আমরা কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেই কথা বলছি। একটু আপনারও মন্তব্য জানতে চাই। শুরু থেকেই আপনাদের দায়িত্বশীল মন্ত্রীরা বলেছে যে কোটা আন্দোলন বা কোটা সংস্কারের বিষয়টি পুরোপুরি আদালতের বিষয়, আমাদের কিছুই করার নেই। সেখানে গতকাল আমরা দেখলাম যে হাইকোর্টের সংক্ষিপ্ত রায় প্রকাশ পেয়েছে, যেখানে হাইকোর্ট বলেছে সরকার চাইলে কোটা পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারে। তাহলে কি আদালতের বিষয় নাকি আপনাদের বিষয়ে? জি, ধন্যবাদ। প্রথমত, কোটা একটি সাংবিধানিক অধিকার। এটা গোটা দুনিয়াতেই তার দেশে তার দেশের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার জন্য সমস্ত দেশেই কোটা পদ্ধতি বিদ্যমান আছে। সেটা আমেরিকাতে আছে, সেটা কানাডাতে আছে, ভারতে আছে, নেপালে আছে, চীনে আছে, অর্থাৎ গোটা দুনিয়াতেই কোটা পদ্ধতি আছে। বাংলাদেশের ক্ষেত্রে কোটা পদ্ধতিটা আরও বেশি জরুরি। একটি ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ স্টেট করার জন্য, যেহেতু বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত স্বাধীন বাংলাদেশ, সেই জায়গায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেশি ছিল। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যারা অংশগ্রহণ করেছিল তারা সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষেরই প্রতিনিধিত্ব করত এবং তারা মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। আমি মনে করি অন্যান্য দেশের চেয়ে বরঞ্চ বাংলাদেশে যে কোটা পদ্ধতি চালু আছে এটার প্রয়োজনীয়তা, কোটা একটা
এটা একদম আজীবন এই কোটা থাকবে বিষয়টা তা নয়। কোটার যখন প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে তখন কোটা পদ্ধতিও থাকবে না। এখন প্রশ্নটা হলো কোটার বিষয়ে আমি শেষ দিকে সে ছোট্ট করে শুনতে পেলাম জাহিদ বলছে যে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোটার প্রয়োজনীয়তা নেই। ইয়েস, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে যে মুভমেন্ট হয়েছে, মুভমেন্টের কারণে বাংলাদেশের পার্লামেন্ট একমাত্র তারা হলো সার্বভৌম পার্লামেন্টের সংসদ নেতা হিসেবে তৎকালীন সময়ের যে প্রেক্ষাপটে মনে করেছিলেন যে কোটা তার জায়গায় দাঁড়িয়ে তৎকালীন সময়ে ছাত্রদের যে সেন্টিমেন্টকে ধারণ করে সে বলেছিলেন এবং সেটা অনেকটা ইমোশনালি বলেছিলেন। এখন প্রশ্নটা হলো পরবর্তীতে কোর্টের দ্বারস্থ হয়েছে কারা? কোর্টের দ্বারস্থ হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা। যেমনিভাবে আজকের যারা সাধারণ ছাত্রের নামে যারা মুভমেন্ট করেছে ঠিক তেমনিভাবে মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আজকের এই কোটা পদ্ধতির সংস্কারের বিরুদ্ধে যারা আমার মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করছে, মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করছে, স্বাধীনতাকে কটাক্ষ করছে, এরা কারা? এরা শুধুমাত্র সাধারণ ছাত্র নয়। হ্যাঁ, সাধারণ ছাত্রদের এই দাবিটা যৌক্তিক, এই একটি যৌক্তিক দাবিকে আমরা তার পক্ষে, কিন্তু প্রশ্নটা হলো একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে যে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে মুক্তিযোদ্ধার কোটা থাকতে পারবে না এটা নির্ধারণ করে দেওয়ার মালিক ওই ছাত্রটি নয়, আমার সন্তানটি নয়। কারণ যখন আমার বাবা আমাকে রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তখন তার পাকিস্তানের প্রেতাত্মা দালালি করেছে। স্বাভাবিক কারণে আমি মনে করি 30% মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে সুবিধা আছে, আমরা 6টা ভাই বোন আমরা কেউ গ্রহণ করি নাই, কিন্তু রাষ্ট্র এখানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছে। একজন মানুষ সারা জীবন চেষ্টা করে একজন মুক্তিযোদ্ধা হতে পারবে না। একটা 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন সেই মুক্তিযোদ্ধাদের কোটাদের বিরুদ্ধে আপনি আজকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, সেটাকে আজকে আপনি আন্ডারমাইন করে কোটা রাখা যাবে না এবং কোটার নামে প্রথম 6-7 দিন এটা সেন্টিমেন্টের সাথে আমিও একমত ছিলাম। আমিও বেশ কয়েকটা টেলিভিশনে কথা বলেছিলাম যেটা সংস্কার হতে পারে, হওয়া উচিত। কী কারণে? এই নারী সমাজ যখন আমি মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশে অর্জনের পিছনে যখন আমার মা বোন নির্যাতিত হয়েছিল, সেই নির্যাতিত মা বোনদের জন্য একটি কোটা ছিল, নির্ধারণ আছে। আবার যখন সময়ের প্রেক্ষাপটে এই কোটা যখন থাকবে না, বঙ্গবন্ধুর সুকন্যা জননেত্রী শেখ হাসিনা 1996 সালে প্রথম নারীর ক্ষমতায়ন আনলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন আসে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে যেটা আপনি প্রশ্ন রাখছেন বা বলছেন, সেই জায়গা থেকে যে মুক্তিযোদ্ধা কোটার যে প্রজন্ম থেকে প্রজন্ম সেই সুবিধাটা ভোগ করার সুযোগ থাকছে কিনা প্রশ্নটার কাছে রেখে যাচ্ছি। এই প্রজেক্টটা বিরতির সময় হয়েছে, বিরতি আমাকে নিতেই হচ্ছে। দর্শকদের সন্ধানে প্রজেক্টটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আবারও ফিরছে আলোচনায়। জনাব মনিরুজ্জামান মনির, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে বলছিলেন, আমি প্রশ্ন রেখেছিলাম যে প্রজন্ম থেকে প্রজন্ম এই সুবিধা চলবে কিনা এবং উত্তরসূরিরা জন্মসূত্রেই এই সুবিধা ভোগ করবে কিনা। দেখুন, প্রথমত বিষয়টা হলো যে মুক্তিযোদ্ধা কোটা এটা সম্মানার্থে, মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে সংবিধানে এটা অন্তর্ভুক্ত করেছেন। এখন প্রশ্নটা হলো আজকের যে বাংলাদেশ আপনি পেলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তাহলে তৎকালীন সময়ে আজকের যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ, যাদের সাহসিকতার জন্য বাংলাদেশ, তাদের সম্মানার্থে যদি এটা কোটা সরকার বা সংবিধানে রক্ষিত থাকে, সেটাকে আমরা এত ফোকাস করে কেন দেখছি? আপনি যে বা যারা এই ফোকাস করে দেখছেন, তাদের বাবাদের কি ভূমিকা ছিল? কারা এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে খুব বেশি চিন্তিত, উদ্বিগ্ন? কারা? তারা তো বাংলাদেশ চায় না। এখানে যৌক্তিক কিছু বিষয় আছে। বরঞ্চ যারা আজকে এই কোটা ব্যাপারে, আমি নিজেও কোটা সংস্কারের পক্ষে। নারী কোটা, আজকের যে নারী কোটা, এটা কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে ভোগ করবে, না পিছিয়ে পড়া উত্তরবঙ্গের একটা মেয়ে ভোগ করবে? ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী কোটা, এটা গোটা দুনিয়াতে আছে। নারীর পক্ষে আমেরিকা, কানাডাতেও আছে। প্রতিবন্ধী কোটা আছে বিভিন্ন দেশে সংখ্যালঘু কোটা আছে। ঠিক তেমনিভাবে বাংলাদেশ একটি সামগ্রিক অর্থে একটি মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশ। সেই বাংলাদেশে যৌক্তিক দাবি কি হতে পারে? যৌক্তিক দাবি হতে পারে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি সম্মুখ সারির যারা যোদ্ধা ছিলেন, সেটাখানে অনেক বিতর্কিত মানুষ মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের কণ্ঠ সোচ্চার করতে পারি
যে কারা ভুয়া মুক্তিযোদ্ধা, খুনি জিয়া, ইরশাদ, খালেদা জিয়া বা এই আমলেও ভুয়া মুক্তিযুদ্ধে যাদের তালিকা করেছে তার বিরুদ্ধে কথা বলতে পারি আমরা, যে সেখানে সেই সমস্ত যাদের নিয়ে প্রশ্ন আছে সেই মুক্তিযোদ্ধা বরঞ্চ কারেক্ট হতে পারে কারা প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা সেটা হতে পারে। আপনি কোটাকে কেন তো ফোকাস করছেন? 1971 সালে আপনার বাবারা যখন পাকিস্তানের দালালি করেছিল, আমার বাড়িতে যখন আগুন দেওয়ার জন্য লিপ্ত ছিল, সেখানেও আজকে সেই সম্মানেরটা আশা করছেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি কোটার ব্যাপারেও আসেন, 30 কোটা রাখা হয়েছে, 30% মুক্তিযোদ্ধাদের জন্য, নারীদের জন্য, পিছিয়ে পড়া আদিগোষ্ঠীর জন্য। তাহলে আপনার এই কোটার আমি একটা পরিসংখ্যান আপনাকে দেই। পাবলিক সার্ভিস কমিশন 2020 সালে এটা 35 থেকে 39তম বিসিএসে 5টা নিয়োগ পরীক্ষায় মোট নিয়োগ ছিল 14,810 জন, মেধায় কোটায় 9,818 জন, 66.2%। জেলা কোটা 2,124 জন। জেলা কোটা কেন? অনেক জেলা আছে তাদের পড়াশোনা মানে সার্বিক যে সুযোগ সুবিধা পড়াশোনার জন্য পাওয়া দরকার সেটা কম পায়, সে কারণে। মহিলা কোটা 1,426 জন, মুক্তিযোদ্ধা কোটা 1,298 জন, অর্থাৎ মাত্র 8.7%, যেখানে 30%। এখন আসেন এই যারা কোটা নিয়ে কথা বলছেন, জাহিদের মতন তাত্ত্বিক যারা আলোচক বা তাদের নেতা যারা ক্ষুদ্র অর্থে যদি বৃহৎ অর্থে চিন্তা করি, তারা আজকে পিএসসি নিয়ে কথা বলে, তারা আজকে কোটা নিয়ে কথা বলে। সে যদি ধরেই নেই ওনাদের তাত্ত্বিক যে নেতা লন্ডনে পলায়ন পরিণত, উনি তো এই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্যই উপযুক্ত নয়, উনি তো পরীক্ষা দেওয়ার জন্য আপিলই করতে পারতেন না। সে ওনাদের নেতা, সে আজকে পিএসসি নিয়ে কথা বলছে, সে আজকে কোটা নিয়ে কথা বলছে, সে আজকে ছাত্রদল বিএনপিকে নামিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি মনিরুজ্জামান মনির। পরবর্তী অংশে আপনার কাছে আবারও ফিরবো। আমাকে সমাপন করতে সময়টা নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমান। এটা আমার লেট মি ক্লিয়ার। পরবর্তী অংশে আপনার কাছে আবারও ফিরবো। আমাকে শেষ করতে দেন ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আগের অংশে আমি প্রশ্ন রেখেছিলাম। আপনি যদি কথা বলেন তাহলে আপনি কথা বলেন, সময়টা তো দেখতে হবে, সমানভাবে দিতে হবে। আমারটা শেষ করতে দেন। আপনার কোটার সংস্কারের এই আপনার অর্ধেক তথ্য নেওয়ার দরকার নাই, আপনার টোটাল বিষয়টা নিতে হবে। পরবর্তী অংশে না, আমাকে নিতে হবে তারপর কথা বলতে হবে। আমি নিশ্চয়ই নির্ধারণ করব যে আমি কাকে কত সময় দেব। আপনি নির্ধারণ করতে পারেন না, আমার শেষ করতে দিবেন। মনিরুজ্জামান মনির, আমি আপনার উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, আমি পরবর্তী অংশে আপনার কাছে আবারও ফিরবো। আমাকে শেষ করতে দিন, এই অংশে শেষ করতে দিন। এই অংশে আপনি জাহিদুর রহমান যে প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন ছিল, আপনি বলেছিলেন যে হচ্ছে যে আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই যে আন্দোলন চলছে সেখানে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে কিনা, আপনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। একটু যুক্ত করতে চাই, এই যে উত্তরসূরিদের কথা আসছে যে মুক্তিযোদ্ধাদের প্রজন্ম থেকে প্রজন্মের সুবিধাভোগী হবে কিনা, আমি সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। আপনি আমাকে আরেকটা প্রশ্ন করেছিলেন, আমি ওটা লিখে রেখেছি, সেটা হলো বিভিন্ন দেশে কোটা আছে, আমি কোটা চাই উন্নত বিশ্বের কথা বলছিলাম। আমি শুরুর অংশে যেটা বলেছি ওটা কনস্টিটিউশনের একটা টেকনিক্যাল আলাপ। কোটা চাইলে একেবারে পুরো বাতিল করতে পারে এবং প্রধানমন্ত্রী বাতিল করেছেন। মনির ভাই বললেন উনি ইমোশনালি, আমি জানি না যদি একজন প্রধানমন্ত্রী শপথবদ্ধ আছেন উনি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সো উনি ইমোশনালি সিদ্ধান্ত নিলে এটা আসলে সঠিক করেননি। যাই হোক, কোটা আমি চাই। একটু ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে আমরা যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেছি আমরা যখন সাম্যের কথা লিখেছি, ইকুয়ালিটি মানে সবাই সমান। কিন্তু এই যে 29 আমার একটা অপশন কেন রাখা হলো? কারণ পজিটিভ ডিসক্রিমিনেশন, আপনি ডিসক্রিমিনেট করছেন পজিটিভ কারণে। সোসাইটিতে ইকুইটি বা ন্যায্যতা নিশ্চিত করা, যে মানুষটা ভালো সুযোগ সুবিধা পায় নাই সে মানুষের পক্ষে আপনি কোটা করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে চাই আমাদের প্রতিবন্ধীরা নানা রকম সংকট পার হয়ে তারা এগিয়ে আসার চেষ্টা করেন, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। ধরুন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত কথা কেন হচ্ছে আমি আগেই ক্লিয়ার করেছি, বা জেলা কোটা, নারী কোটা যেগুলো আছে, ধরুন নারী কোটার কথা উদাহরণ দেই বা জেলা কোটার কথা। আপনি ঢাকায় বসে ঢাকার একটা শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, পড়ে আপনি আপনার হোম ডিস্ট্রিক্টের ঠিকানা দিলেন, যেটা ধরে নিলাম যে যেখানে ক্যাডার কম হচ্ছে, ওই কোটায় আপনি আসলেন। ওই জেলার যিনি পিছিয়ে পড়া, আমি রিপিট করছি সংবিধানটা সবাই একটু নিজে পড়ে নিন, অনগ্রসর অংশ, ওরা কি অনগ্রসর অংশের পার্ট? নারী কোটায় যদি আপনি বা আপনার মতো অনেক নারী যারা এই সোসাইটিতে থেকে শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে শ্রেষ্ঠতম ডিগ্রি নিয়ে আসে, সেটা কি আপনি অনগ্রসর হলেন? রেদার আমি এই কারণে একটা কোটা প্রপোজ করছি দীর্ঘ সময় থেকে এই আলোচনার মধ্যে, আপনি যদি আমাদের দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষদের জন্য একটা কোটা করেন, এর মধ্যে কোনো জেলা থাকলে জেলা, নারী থাকলে নারী, পুরুষ থাকলে পুরুষ, ওরা কিন্তু ট্রুলি আন্ডার প্রিভিলেজড, তাদেরকে আপনি একটু
এগিয়ে আসার জন্য সুযোগ দিলেন, সেই কোটা কাজ করবে। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মূল সমস্যাটা কোথায়? কথার কথা, আপনি যদি এই কোটা করতেন যুদ্ধাহত বা হতদরিদ্র মুক্তিযোদ্ধা, তাহলে আমরা বুঝতাম যে আপনি অনগ্রসর অংশের কথা বলছেন। আমি দুটো এক্সাম্পল দুই দল থেকে দিয়ে দেখিয়েছি। ভীষণ রকম প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধারা আছেন, তাদের সন্তানকে আমাদের কোটা দিতে যদি হয়, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা ন্যায্যতা নিশ্চিত করে না। ওই রকম একটা সামর্থ্যবান সমাজে এগিয়ে থাকা মানুষের সন্তানের পর নাতি নাতনি, তারপর তাদের সন্তানের জন্য দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাবে যে মানুষটা অনেক পিছিয়ে ছিল, সেই মানুষটা টিকে থাকতে পারছে না। আলাপের জায়গা এটা। সুতরাং মুক্তিযোদ্ধার প্রতি বলা হয়েছে বলেই রাজাকার। আমি একটা উদাহরণ দিই, খেয়াল করুন তো, আমাদের মুক্তিযুদ্ধে তো 30 লাখ শহীদ হয়েছে, তাদের পরিবার মুক্তিযুদ্ধের জন্য সাফার করে নাই? করেছে তো। তাদের জন্য আমরা কি করেছি? যদি কথার কথা সেটা হয়, রাজাকার ছাড়া এই দেশে অনেক মানুষ মুক্তিযুদ্ধ সমর্থন করেছে কিন্তু যুদ্ধে যায় নাই। আছে না? আমাদের রাজাকার কয়জন মানুষ ছিল? আসলে যুদ্ধ বিরোধী কয়জন মানুষ ছিল? খুব বেশি মানুষ ছিল না। বহু মানুষ ছিল যারা এই স্বাধীনতা সমর্থন করেছেন কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য তার ওই সাহস বা ওই বয়সও ছিল না। হয় না? হয়েছে তো। তাই মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যারা প্রশ্ন করছে তারা কি আসলে স্বাধীনতা বিরোধী? একেবারেই না। এই যে বললাম তো, আমি শুরুতেই বলছি, আপনি এটা ট্যাগ করেন কি মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। ওই যে মতিয়া চৌধুরী করেছিলেন, রাজাকারের সন্তান, এখন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা, উনি একটু নতুন করে একই মানে নতুন বোতলে পুরনো মদ আনার চেষ্টা করছেন। আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে এই মুক্তিযোদ্ধাদেরকে আপনি বিতর্কিত করছেন। আপনি মুক্তিযোদ্ধাদের জন্য অনেক ফ্যাসিলিটি আগেও দিয়েছেন। আমি এটাই বললাম আপনাকে, ঢালাওভাবে কোনো কোটা যেটা আপনি সংবিধানকে লঙ্ঘন করেন, সেটা আপনি করতে পারেন না। আপনি সেটা মুক্তিযোদ্ধা হোক, নারী হোক, জেলা হোক, যে কোনো কোটা আপনি ঢালাওভাবে করতে পারেন না, কারণ আপনি দিনের শেষে কোনো প্রিভিলেজড মানুষ, আপনি পিছিয়ে পড়া মানুষকে দিতে পারেন, এবং আমি নীতিগতভাবে সেটার পক্ষে আছিও। সেটার জন্য আমি এই যে একটু আগে বললাম, আপনি যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জেনুইন, আপনি যদি দরিদ্র মুক্তিযোদ্ধা যারা পিছিয়ে পড়ে গেছে, আমাদের তো আসলে মূলত মুক্তিযুদ্ধ করেছে, আজকে আমরা বিরাট বিরাট মুক্তিযোদ্ধা সাজি, সবাই মিডল ক্লাস অ্যান্ড অ্যাবাভ, যুদ্ধ করেছিল তো এই দেশে একেবারে খেটে খাওয়া মানুষজন, সেই মানুষজন মুক্তিযোদ্ধা তালিকা অনেকে আসতেও পারে নাই। আপনি যদি জেনুইনলি পান এবং বের করে দেখান যে না, এই মানুষগুলো দরিদ্র রয়ে গেছে মুক্তিযোদ্ধা, আপনি তাহলে হতদরিদ্র বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এইরকম একটা ক্যাটাগরি করেন যারা পিছিয়ে পড়া, আপনি ঢালাওভাবে মুক্তিযোদ্ধা কোটা করতে পারেন না। এটার জন্য যদি আমাকে স্বাধীনতা বিরোধীদের দোসর, রাজাকারের সন্তান যাই বলা হোক না কেন, আমি কেয়ার করি না। কারণ ন্যায্য কথা বলার সময় ওই যে বললাম, আপনি যখন ইসরায়েলের সমালোচনা করবেন আপনাকে ইহুদি বিদ্বেষী ইত্যাদি ইত্যাদি বলে ট্যাগ করা হবে। খুব পুরনো খেলা এগুলো, নতুন কিছু না। এবং আইনমন্ত্রী যেভাবে বলেছেন ওটা আমি মাথা পেতে নিচ্ছি, এই ঝুঁকি মাথায় নিয়েও আমি এই কথাটা বলতে চাই, কারণ আমি ন্যায্যতার কথা বলছি আসলে। তাহলে কি ডাক্তার জাহিদুর রহমান, শুধুমাত্র সংস্কার করে আমরা কোটার যে বিদ্যমান সংকট দেখছি সেটি সমাধান আসবে? প্রশ্নই থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধানে এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে এখন আদালতের বিষয়ে, এই শিরোনামে আবারও ফিরছে আলোচকদের কাছে। মনিরুজ্জামান মনির, যে আলোচনায় আমরা ছিলাম, আগের অংশে আলোচনা আপনি চাইলে এখানে শেষ করতে পারেন। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন একটু যুক্ত করতে চাই, যেমনটি আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে আদালতকে ঢাল বানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে টাল বাহানা করছে সরকার, কি বলবেন? আমি এটা বলছি তার আগে জাহিদ একটা কথা বলছেন, জাহিদের কাছ থেকে এটা প্রত্যাশা করি নাই। আজকের দিনে যখন ডিজিটালি একটা মানুষের জাতীয় পরিচয়পত্র হয়, তখন এক জেলার পিছিয়ে পড়ার মানুষ অন্য জেলায় যে পরীক্ষা দিতে পারে, এই সুবিধাটা কি আছে? জাহিদ কি 2001 সাল থেকে 2006 সালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলছে? আমার কাছে তো মনে হয় এই রকমের সুযোগটা নেই। আপনি যখন ন্যাশনাল আইডি কার্ড করবেন তখন আপনার নিজ বাড়ি বা নিজ ঠিকানায় তাতেই করা যায়। তো এই রকমের এই তথ্যগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। এটা বলার মধ্যে থেকে আপনার মতন একজন মানুষ দীর্ঘদিন ধরে কথা বলছেন, এটা আমি প্রত্যাশা করি নাই। এরপর আসে ন্যায্যতার প্রয়োজন আছে বিদায়ী আজকের এই সংবিধানে কোটা পদ্ধতি আছে, এটা সাংবিধানিক অধিকার। আজকের এই কোটা পদ্ধতি আপনি বলছেন মুক্তিযোদ্ধার, যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়নি। প্রশ্নটা এখানে যারা সশস্ত্র মুক্তিযোদ্ধা তাদের জন্যই কিন্তু এই কোটা পদ্ধতি বঙ্গবন্ধু শেখ মুজিব চালু করেছিলেন। আজকের আপনার প্রশ্ন থাকতে পারে মুক্তিযোদ্ধাদের যারা তালিকায় যারা অন্যভাবে ঢুকেছে, আমি যে কথাটা আগেই বললাম সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু আপনি বলতেছেন যে সবাই মুক্তিযোদ্ধা, তাহলে আপনি তো সাহসিকতা, আর আপনি যদি নিজে নিয়ে যান যে আপনি রাজাকারের সন্তান, আপনাকে বলা হয় নাই
বলছি যারা আজকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে নিয়ে কটাক্ষ করছে, আপনি বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের রাজনীতি করার মূল মাপকাঠি তো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের রাজনীতি করার মূল মাপকাঠি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এর বাইরে তো রাজনীতি নেই। আপনাকে তো মেটেই রাজনীতি করতে হবে। এখন আপনি যদি ধরেন মুক্তিযুদ্ধ করার সুযোগ ছিল, আপনি নেতা মাহমুদুর রহমান মান্না, উনি তো তখন টকবগে ছাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ের, উনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি? তার মানে ওই পরিমাণ তার সাহস ছিল না, ওই পরিমাণ তার দেশপ্রেম ছিল না, দেশপ্রেমে ঘাটতি ছিল। এটা আপনাকে মেনেই নিতে হবে, এটাই বাস্তবতা। আমার বাবা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তার প্রিয়তম স্ত্রীকে রেখে গিয়েছেন, আমাকে গিয়েছেন, আমার বোনকে রেখে কিন্তু উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তখন কিন্তু উনি ভাবেন না যে উনি বাঁচবেন কি বাঁচবেন না। তার গোটা পরিবার, আমার দাদি, আমার চাচারা, কেউ ভাবেন না। আমার পরিবারের 4 জন মুক্তিযোদ্ধা। তো স্বাভাবিক কারণেই যদি আপনি এটা মনে করে থাকেন মুক্তিযোদ্ধা হলো ইচ্ছে করলেই হওয়া যায়, এই বাস্তবতা না যায়, এভাবে খুব ফেলা করে মুক্তিযোদ্ধাকে দেখার মধ্যে থেকে আপনার যে বলা হয়, যারা এই মানে একজন তথাকথিত যে নেতা, যার নেতৃত্বে আছে, এই যে ইনোসেন্ট মুভমেন্টগুলা, এটা বিএনপির মতন জামাত, রাজাকার, আলবদর আলসামদের সন্তান যারা, তারা যখন ঢুকে পড়ে তখন ইনোসেন্ট মুভমেন্টটা থাকে না। যেমনিভাবে নিরাপদ সড়ক চাই, এই মুভমেন্টটা ইনোসেন্ট মুভমেন্ট ছিল। আমি দেখেছিলাম আমির খসরু মাহমুদ টেলিফোন করে বলেছিল যে তোমরা ঝাঁপিয়ে পড়ো, ওখানে হত্যাযজ্ঞ চালিয়ে যাও। এই রকমের পরিস্থিতি আমির খসরু মাহমুদুল্লাহ টেলিফোনে করেছে। আজকের 6-7 দিন, প্রথম 6-7 দিন যখন ছাত্ররা মুভমেন্ট করেছে, এই মুভমেন্ট নিয়ে কেউ কোনো কথা বলে নাই। হঠাৎ করে ছাত্র দল তো সাংবাদিক সম্মেলন করে বলছে এই কোটায় তারা আছে। বিএনপি তারেক রহমান তো লন্ডনে বসে কথা বলছেন, বাংলাদেশে কোটার ব্যাপারে আজকের যে কথা বলছেন, পিচ্ছির ব্যাপারে যে কথা বলছেন। আজকের আবেদ আলী কোটি কোটি টাকার মালিক হলো কার আমলে? বিএনপির আমলে। কার স্লোগান দেয়? বলে কি যে জিয়াউর রহমানের সালাম নিন, বিএনপিতে যোগ দিন। আজকে কোটা সংস্কার যে বাস্তবতা, কোটা সংস্কারটা যৌক্তিক দাবি, এটা কোর্টের যে রায় পর্যবেক্ষণ ইতিমধ্যে স্থিতি অবস্থা দাঁড়িয়ে করেছে, সেটাই বলছে সবাই। সেটা ডিএমপি বলছে, সেটা মন্ত্রীরা বলছে, সেটা অন্যান্য সুশীল সমাজ বলছে। সরকারি কি সমাধান, আর সমাধানটা কোন পথে হবে, রাজপথে নাকি আদালতে? ধন্যবাদ। একটা জিনিস একটু জবাব দেওয়া দরকার। মুক্তিযোদ্ধা বাংলাদেশের মানুষের, মানে এই মাটির শ্রেষ্ঠতম সন্তান, কোনো সন্দেহ নেই। আমি অন্য মানুষদের তুলনায় এনেছি যে আপনি যখন সবাইকে জেনারেলি ট্যাগ করছেন স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মানুষ আসলে খুব বেশি ছিল না। আমি বলতে চেয়েছি এটা, যারা মুক্তিযুদ্ধে সশস্ত্র লড়াই করেছেন, তারা মুক্তিযোদ্ধা আছেন, 30 লক্ষ পরিবার যে তাদের সন্তান হারিয়েছে, শহীদ হয়েছে, এরা সবাই তো আর যুদ্ধে যায় নাই, তো তাদের পরিবার শহীদ হয়েছে না? বা যারা যুদ্ধে যায় নাই, শহীদ হয় নাই, তাদের মধ্যেও কি মুক্তিযুদ্ধের সমর্থক ছিল না? আমি এটা বলছি, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে পুনর্বাসন করা হয়েছে রাষ্ট্র। মনির ভাই, আমি যেটা বলতে যাচ্ছি, আপনি ঢালাও ভাবে যখন স্বাধীনতার প্রেতাত্মা বলেন বিরোধীদের, এই দেশে স্বাধীনতা বিরোধী মানুষের সংখ্যা খুব কম, সেটা বোঝানোর জন্য বলছি। নিশ্চিতভাবে যারা অস্ত্র হাতে লড়াই করেছেন, মনির ভাইয়ের বাবার মতো, আর যারা আছেন এদেশের শ্রেষ্ঠ সন্তানের মতো, আমি বলি, কিন্তু আমি রেদার বলছি এই কথা, রিপিট করছি কথাটা, আপনি এটা ঢালাও ভাবে দিতে পারেন না। যেমন মনির ভাই বলছেন সংবিধানে এটা অধিকার না, সরি, যে কেউ, আবারও বলছি, আর্টিকেল 29 পড়ুন, এটা প্রিভিলেজ, এটা অধিকার না, এটা প্রিভিলেজ। আমি প্রিভিলেজ সংবিধান যখন রক্ষিত, সংবিধান যখন রক্ষিত করে না, সাংবিধানিক অধিকার না, না রক্ষিত করে না, রক্ষিত করে না, করে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই টার্মস আছে, আছে পিছিয়ে পড়া মানুষের টার্মস আছে, না বাধ্য করে আপনি একমাত্রই প্রশ্ন মনির ভাই বাধ্য করেন না, বাধ্য করেন। আমি আপনার সাথে দীর্ঘ আলোচনা করতে পারি, দীর্ঘ আলোচনা করতে আরেকটা শো করতে পারি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র এটা করতে পারে বলা হয়েছে, রাখতেই হবে বলা হয় না। প্লিজ যে কেউ, দর্শকরা দেখছেন, কনস্টিটিউশন এখন অনলাইনেই সরকারের আছে, পড়ে নিতে পারে। ফাইনালি যেটা বলছেন আসলে ঘটনা সেটা, এটা এক্সক্লুসিভলি সরকারের জুরিসডিকশন, সরকারের দিক থেকে একবার পুরো বাতিল করা হয়ে গিয়েছিল, এটাও সাংবিধানিক। আবার সরকার যদি মনে করে সংস্কার করে কিছু অংশ সত্যিকার পিছিয়ে পড়া মানুষদেরকে ইনক্লুড করবে, সেটাও পারে, এবং জাস্ট একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এগুলো সম্ভব। এগুলো নিয়ে কোর্ট, হাইকোর্ট দেখানো হচ্ছে আমাদেরকে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে কোটায় যারা চান্স পায়, তারা কি প্রিলিমিনারিতে টেকে না, তারা কি রিটেনে টেকে না, নাকি তারা পরীক্ষার দরখাস্তটা করে তাদেরকে চাকরি দিয়ে দেয়? তারা তার চাইতে, হ্যাঁ, তাদের যারা চাকরি পেয়েছে এভাবে, এর মধ্যে যেটা সমস্যা হয়, অনেক যোগ্য তুলনামূলকভাবে বেশি নাম্বার পাওয়া চান্স পায় না। আমি আবারও বলছি, আমি 2020 সালে 5টা বিসিএস এ 8.7% পাওয়ার পর বাকিদের কিন্তু মেধার তালিকা থেকে নেওয়া হয়েছে। এক মিনিট, আমি এটা বলতে প্রস্তুত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কেউ এই পরীক্ষাগুলো দিয়ে যদি কম নাম্বার পায়, তারপর আমি তাকে আনতে প্রস্তুত আছি। আমি বারবার একটা কথা বলছি, অনগ্রসর মানুষ হতে হবে।
আমি আবারও বলছি, অনগ্রসর মানুষ যদি আপনি কম যোগ্য হয়, সেখানে আপনি যৌক্তিক সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন। যৌক্তিক সংস্কারের ধন্যবাদ জানাচ্ছি খালি জাহিদ মনে করছেন দর্শক, এখানেই শেষ করছি দেশ ঢালাও আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।